আরাফাত চৌধুরী বিয়ে উপলক্ষে তার কাছ থেকে একটা টাকাও নেয়নি। দিতে গেলে থমথমে মুখে বকেছে। এত বকাটা আদরের। বাড়ির মেয়ে হিসেবে শীতল স্বর্ণ শখ যা পেয়ে একই জিনিস ঐশ্বর্যকেও দেওয়া হয়েছে। মা মরা স্বজনহারা মেয়েটাকে সবাই এত ভালোবাসে যে দেখেও খুব শান্তি লাগে। যত এটা মামার বাড়ি হোক, শুদ্ধ সায়ন মামাতো ভাই হোক, সে দিন শেষে গর্ব করে বলতে পারে তারও পরিবার আছে, কলিজার ভাই বোনরা শক্তি হিসেবে পাশে আছে। এসব নানান কথা ভাবতে ভাবতেই কেন যেন রুবাবের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে গেল। পরের অশ্রুটুকু পড়ার আগে ঐশ্বর্য হাতের মুঠোয় নেয়, ঘুমু ঘুমু স্বরে বলল, কাঁদছো কেন? বউকে দেখে আফসোস হচ্ছে? রুবাব পুনরায় ঐশ্বর্যের কপালে গালে ঠোঁট ছুঁয়ে বলল, ওঠো, খাবে চলো। খেয়েছি আমি। তুমি খেয়ে এসো। তা হচ্ছে না, উঠুন। কথাটা বলে রুবাব ঐশ্বর্যের হাত ধরে টেনে উঠে বসায়। তারপর ঐশ্বর্যের মুখে খাবার পুরে নিজেও খেতে লাগলো। ঐশ্বর্যের রুবাবের মুখ দেখে রুবাবের কাঁধে মাথা রেখে বাহু জড়িয়ে ধরে বলে, আমার মহারাজের মন খারাপ কেন? ঘুমিয়ে পড়েছিলাম তাই? না, কি হয়েছে? বলতে পারি যদি কান্নাকাটি না করো। ঐশ্বর্যের মা কিছু একটা বুঝে কিয়ৎকাল রুবাবের মলিন মুখের দিকে তাকিয়ে রইল। রুবাব ঐশ্বর্যের মুখে খাবার দিলেও ঐশ্বর্য দিল না। তার অশ্রুসিদ্ধ চোখজোড়া থেকে ঝরঝরিয়ে অশ্রু ঝরে গেল। রুবাব ছলছল চোখে বাম হাতে তার চোখ মুছে নিয়ে হাসল, বলল, তুমি কাঁদলে যাব কিভাবে? এর আগে ঐশ্বর্য কখনো রুবাবের দেশ ছাড়ার মুহূর্ত ভুলেও কাঁদেনি, বরং হাসি মুখে তাকিয়ে বিদায় জানি বাসায় ফিরে পাগলের মতো কেঁদেছে। যতই কষ্ট পাক, মন খারাপ হোক, রুবাবের সামনে মন খারাপ করার কথা বলেনি। কিন্তু এবার বোধহয় নিজেকে সামলাতে পারবে না হাসি মুখে বিদায় দিতে। ঐশ্বর্য আজ স্থির থাকতে পারল না। রুবাবের কাঁধে মুখ লুকিয়ে শব্দ করেই কেঁদে ফেলল। রুবাব এক হাতে তাকে জড়িয়ে ধরে ভেজা স্বরে বলল, কাঁদে না যান। তুমি কাঁদলে আমি যেতে পারবো না। আমার ধাপ উঠবে না। মাত্র মাত্র 6 মাস। দেখতে দেখতে চোখের পলকে কেটে যাবে। ঐশ্বর্য কথা বলতে পারল না, ব্যাকুল স্বরে কেঁদে গেল। রুবাবের খাওয়া হলো না, গলা দিয়ে খাবার নামলো না। কোনো মতে হাত ধুয়ে ঐশ্বর্যকে বুকে নিয়ে শুয়ে পড়ল। কাঁদতে কাঁদতে ঐশ্বর্যের ফুলের গহনার বেহাল দশা। পরনের শাড়ি এলোমেলো, চুল অগোছালো, ফর্সা নাকটা লাল বর্ণ ধারণ করেছে। ফুলে লাল হয়ে উঠেছে ডাগর ডাগর নেত্রজোড়া। চিকন ঠোঁটজোড়া কান্নার চোটে তিত্তির করে কাঁপছে। ঐশ্বর্য হঠাৎ রুবাবের বুক থেকে মুখ তুলে ফুপাতে লাগলো। রুবাবের মুখটা আজলা ভরে দুহাতে নিল, কপালে চুমু করে কপালে কপাল ঠেকালো। তারপর ঢোক গিলে বলল, যেতে দেব, যদি আমি যা চাই দেওয়া হয়। রুবাব ঐশ্বর্যের চোখ জোড়া মুছে চোখের পাতায় চুমু খেলো, বলল, কি লাগবে বলেই দেখো। ছোট রবাবের আসার ব্যবস্থা করে যাও। ঐশ্বর্যের কথার মানে বুঝতে সময় লাগলো না রুবাবের। হতভম্ব হয়ে এক পর্যায়ে শব্দ করে হেসে ফেলল। ঐশ্বর্যের মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, আমার বউটা তো কখনো আবেগে ছিল না। বোকা বোকা কথা বলতো না। এ কদিনে শীতের ছোঁয়া লেগেছে বুঝি। কথা ঘুরাবে না রুবাব। আমি যা বলছি তাই হবে, নয়তো যাওয়া হচ্ছে না, এই বলে দিলাম। আরে বাবা, হাতে সময় নেই। আর 10 দিন পরে আমার জয়েন্ট বেবি নেওয়ার প্ল্যান কিভাবে হয়? এবার এসে না হয়। আল্লাহ চান তো একবারই হবে। প্লিজ প্লিজ রুবাব। অগত্যা ঐশ্বর্যের জেদের কাছে রুবাবকে হার মানতে হলো। ঠিক করলো কিছুদিনের জন্য দূরে কোথাও ঘুরতে যাবে, কারণ বইয়ের আবদার রাখতে একান্ত সময়ের প্রয়োজন। চেষ্টা করুক, বাকিটা আল্লাহ ভরসা। শখ, ভালো আছো তো তুমি? হুড়মুড়িয়ে রুমে ঢুকে উক্ত কথাটা আমতা আমতা করে বলল অর্ক। খুব নার্ভাস সে। আসলে বন্ধুদের ঠেলা খেয়ে এভাবে ঢুকতে হয়েছে। একদল হাড়ে বজ্জাত বন্ধু কপালে জুটেছে। ঢুকতে গিয়ে সজোরে বাড়ি খেয়েছে হাতের কনুইতে। শখ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষের দিকে। অর্ক কি বলবে বুঝতে না পেরে শুধু মুখ কাচুমাচু করছে। তার অবস্থা দেখে শখের কেন যেন ভীষণ হাসি পেল, ভালোও লাগলো। শুধু সে না, অর্কও নার্ভাস। বিয়েটা এত তাড়াতাড়ি হলো, তাদের মাঝে বোঝাপড়াও হয়নি, সেভাবে কথাও হয়নি, কারো পছন্দ অপছন্দের ব্যাপারে জানা যায়নি। এসব না হয়ে অবশ্য ভালো হয়েছে, এখন যা হবে হালালভাবে হবে। কামরানরা বাইরে থেকে দরজা আটকে দিয়েছে। সে একবার বন্ধুকে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে ভেতর থেকেও লক করলো।
তারপর ধীর পায়ে এসে বসলো বিছানার এক কোণে। আমতা আমতা করে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় শখের দিকে। নরম সুরে বলে, পছন্দের খাবার এনে দিয়েছি, খাওনি কেন? পেট ভরা। এখনো মন খারাপ? শখ জবাব দিল না, ধীরে ধীরে মাথা নিচু করে নিল। হর্ক বলল, কাল ওই বাড়িতে নিয়ে যাব। আগে ছিল একটা বাড়ি, এখন হলো দুইটা বাড়ি। আজ থেকে দুইটা বাড়ি তোমার। যখন ইচ্ছে যাবে আসবে। হুম। এরপর কেউ আর কোনো কথা খুঁজে পেল না। কিছুক্ষণ পর শখ নিজে থেকে নিচু স্বরে বলল, নামাজ পড়বো, অজু করে আসুন। কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই অর্ক ভীষণ খুশি হলো। এতক্ষণ ধরে ভাবছিল কথাটা কিভাবে বলবে। মেয়েদের নানান সমস্যা থাকে, সে যদি আগ বাড়িয়ে বলেও আর যদিও সমস্যা থাকে, মেয়েটা লজ্জা পাবে, তাই বলতে পারছিল না। তবে প্রস্তাব যখন শখের থেকে এসেছে, সে বসলো না, চট করে অজু করে এলো। সে এলে শখ অজু করে এসে অর্কের আগা পিছু নামাজে দাঁড়িয়ে গেল। দুজনে হাত তুলল রবের দরবারে, দোয়া করলো নিজের দাম্পত্য জীবনের জন্য, বাকি 3 কাপলের জন্য। নামাজ পড়ে শখ উঠে বসতে অর্ক একটা প্যাকেট তার দিকে এগিয়ে দিল, বলল, এখানে দেনমোহরের নগদ টাকা আছে। আর আর ছোট্ট একটা গিফট, খুলে দেখো পছন্দ হয় কিনা। নেদারল্যান্ডস গিয়েছিলাম, সেবার খুব শখ করে এনেছিলাম। মমের জোড়া মমকে দিয়েছি, আজকে বউ। না মানে তোমারটা তোমাকে দিলাম। শখ গিফটের প্যাকেটটা খুলে দেখে অসম্ভব সুন্দর একজোড়া স্বর্ণের চুড়ি। সে চুড়ি জোড়া দেখে তাকায় অর্কের দিকে, তারপরে এগিয়ে দিতেই ধপ করে অর্কের হাসি মুছে গেল, বলল, পছন্দ হয়নি? আচ্ছা সমস্যা নেই, আবার এনে দেবো। কথাটা বলে সে শখের বাড়িয়ে দেওয়া চুড়ি জোড়া ধরে রাখতে গেলে শখ অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। লজ্জায় নত জানো সে, তবুও তার দিক থেকে এক ধাপ এগিয়ে এলো, যাতে অর্ক সহজ হতে পারে। তারা দুজনও কেউ একটু একটু করে না এগোলে কেউই সহজ হতে পারবে না। অথচ সম্পর্ক টিকতে রাখতে চাইলে বোঝাপড়াটাই সবার আগে। শখের বাড়ানো হাত দেখে অর্ক দ্বিতীয় দফা খুশি হলো। ঠোঁটের কোণে হাসির রেশ খুব যত্ন করে চুড়িজোড়া পরিয়ে দিল। শখের লজ্জা রাঙা মুখের দিকে তাকালো, বুঝলো শখের আরেকটা অস্বস্তির কারণ, তাই বলল, ভয় নেই, যতক্ষণ না তুমি পারমিশন দেবে ততক্ষণ। কথাটা বলে অর্ক থামলো, তারপরে এক গ্লাস পানি পান করে বেডের একপাশে শুয়ে পড়লো। শখ দাঁড়িয়ে আছে দেখে তাকেও শুতে বলল। রাতও হয়েছে অনেক, আজ সারাদিন অনেক ধকল গেছে, বিশ্রাম দরকার। শখ ধীর পায়ে অন্য পাশে গিয়ে শুয়ে পড়লো। তখনই অর্ক তাদের বন্ধুদের গল্প বলতে লাগলো। সেসব শুনে হাসলো শখ। অর্ক খুব সুন্দর করে গুছিয়ে স্পষ্ট স্বরে কথা বলে। শখ মনোযোগী শ্রোতা হয়ে গল্প শুনতে শুনতে ঘুমে গেল। তার নিঃশ্বাস ভারী হতে অর্ক কাছাকাছি এলো, খুব মন দিয়ে শখের মুখটাকে দেখলো, আর খুব সাবধানে কপালে আদর দিল। তারপর বিড়বিড় করে বলল, বন্ধুর বোন ভেবে নজর না দিয়ে ভুল করেছি, এখন আফসোস হচ্ছে। তবে দিন শেষে তোমাকে পেয়ে নিজেকে বড্ড সৌভাগ্যবান মনে হচ্ছে। এই যে ঘুমকুমারী আমার জীবনে আসার জন্য চিরকৃতজ্ঞ আমি। কথা দিচ্ছি, আমি বেঁচে থাকাকালীন ভালোবাসার অভাব হবে না আপনার, হতেই দেব না আমি। এদিকে একজোট ভালোবাসাবাসি শেষে সায়ন স্বর্ণ দুজনেই একসাথে শাওয়ার নিয়ে এলো আর নামাজ পড়লো, একসাথে খেলো। তারপর সায়ন স্বর্ণকে বুকে জড়িয়ে শুয়ে পড়লো। কে বলবে এই ছেলেটাই এত উন্মাদ ছিল, খ্যাপাটে সারের মতো তেড়ে এসেছিল তাকে ছুঁয়ে দিতে। অথচ অথচ তার ছোঁয়াতে কোনো কৃপতা ছিল না, তারা ছিল না, যা ছিল তা হলো ভালোবাসা। এই ছেলেকে বুঝতে হলে তার মতো করে চলতে হবে। এই যে তখন ওভাবে খেপে গেল, বাধা দিলে রেগে যেত। সে যখন মেনে নিল সব ঠান্ডা। এই বনো খ্যাপাটায় ছেলেটা খুব মুখে যতই গালাগাল করুক, বকা দিক, তার বিশেষ দিক সে ভীষণ যত্ন করে ভালোবাসতে পারে, বুকে আগলে রাখতে জানে। তাকে সব রকমভাবে চেনা হয়ে গেছে স্বর্ণের। তাকে কখন কিভাবে থামাতে হবে তাও বুঝে, আর কখন কিভাবে তার পেট থেকে বের করতে হয় কথা তাও জানে। এখন যেমন স্বর্ণ হাত বাড়িয়ে সায়নের মাথার চুল টেনে দিতে, সায়ন শান্ত ভদ্র ছেলের মতো স্বর্ণের গলার বাজে মুখ গুজে আছে, ঘুমু ঘুমু ভাব। তখনই স্বর্ণ জিজ্ঞাসা করে, ঘুম পাচ্ছে। হুম। বললে না তো তখন কোথায় গিয়েছিলে? কবরস্থানে। কেন? ইয়াসিরের সহকারী বুরাকের জানাজায় শরিক হতে। জানিস, বুরাক কিয়ারাকে কিডন্যাপ করেছিল, আটকে রেখেছিল, বিয়েও করেছিল। কিয়ারা তাকে মানতে না পেরে সুইসাইড করেছে। পরে ছেলেটা নিজের জীবনটাও শেষ করে দিল। কিয়ারাকে চিনতে পেরেছিস?
আমাদের শীতলের বেস্ট ফ্রেন্ড। এর পিছনেও ইয়াসির আছে। এখন কথা হচ্ছে, শীতলের কানে গেলে কি হবে আল্লাহ জানে। তোমরা গিয়েছিলে কেন? জানলেই বা কিভাবে? ইয়াসির খবর পাঠিয়েছিল জানাজায় শরিক হওয়ার চাওয়ার জন্য। না গিয়ে উপায় আছে? পৃথিবীর সব ক্ষমতা অহংকার জানাজার কাতারেই শেষ। আসছে খাটিয়ায় বুড়া, কাল আমি। থামো, ঘুমাও। সায়ন নিঃশব্দে হেসে ফেলে। স্বর্ণকে বুকের সাথে চেপে ধরে ঘুমু ঘুমু স্বরে বলে, ভুলেও আমাকে ছেড়ে যাস না রে জান। তোকে ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার। মরে যাবো আমি। দরকার হলে নিজের হাতে খুন করে যাস, তবুও একা ফেলে যাস না। কথাটা বলতে বলতে সায়ন ঘুমে তলিয়ে গেল। স্বর্ণ শুনে গেল প্রেমিক পুরুষটার কথা। চাঁদের আলোয় মন ভরে দেখলো সায়নের মায়া ভরা মুখ। সে জানে এই চঞ্চল এই পুরুষটাকে বুকে একটা বাক্স আছে। এই সেই বাক্সে একান্ত ব্যক্তিগত কিছু কষ্ট লুকানো আছে। হসপিটালে শুদ্ধ শীতলের বিয়ের দিন ইয়াসির যেদিন সবার সামনে সায়নকে বড়গাছা বলেছিল, অপ্রকাশিত সত্য প্রকাশ করেছিল, সেদিনই সায়ন বাড়িতে এসে চুপচাপ শুয়ে পড়েছিল। সেও এসেছিল বুকের মাঝে আগলে নিতে, এভাবেই আগলে রেখেছিল। তার এই উন্মাদ পুরুষটাই নীরবে নিঃশব্দে অঝরে কেঁদেছিল। তার চোখের পানি তার গলা ভিজেছিল। সেদিনের বাকি রাতটুকু জেগেছিল সে, ঠিক এভাবে বুকে আগলে রেখে বুঝিয়েছিল সে আছে, ছিল, মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গে থাকবে। পাক্কা 20 মিনিট ধরে শীতলকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে শুদ্ধ, আর তার হাতে শক্তপোক্ত মেহগনি গাছের চালাকাঠ। শীতল লাল জামদানি বাঙালিয়ানা ভাবে পড়েছে, গায়ে সুগন্ধিওয়ালা কাঁচা ফুলের গহনা, সরু কোমরে শুদ্ধের দেওয়া সেই কোমর বন্ধনী, লম্বা খোলা চুল, সব মিলিয়ে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। শুদ্ধ থমথমে মুখে ভ্রুজোড়া কুঁচকে তাকে আপাদমস্তক দেখল। রাতের বেলা সেজেছে কেন বলে চালাকাট দিয়ে মারতে গেলে শীতল ভয়ার্থ চোখে তাকায়। তার এমন ব্যবহারের কারণ খুঁজে পাচ্ছে না সে। তাকে তাকাতে দেখে শুদ্ধ একবারই বসিয়েই দিল। ধমকে বলল, তার দিকে তাকালেই মেরে প্রতিবন্ধী করে দিবে। অগত্যা শীতল মাথা নিচু করে কান ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কান্না ভেজা স্বরে বলল, কি করেছি আমি? মারছেন কেন আমায়? কিছুদিন আগে না আমরা প্রেম করে বিয়ে করেছি? কষ্ট করে পাওয়া বউকে কেউ মারে? আমি প্রেম করিনি, বিয়েও করিনি। আমি সিঙ্গেলই থাকবো। বের হন আমার রুম থেকে। কারোর সঙ্গে রুম শেয়ার করতে পারি না আমি। শুদ্ধের কথা শুনে শীতল বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। কি বলে এলো? মন দিল, দেহের দখলদারি খাটালো, এখন বলে কিনা সিঙ্গেল। এলো কি গাছের সাথে বাড়িটারি খেলো নাকি, নাকি মালমূল খেয়ে এসেছে? যদি তা না হয় তাহলে হঠাৎ মতিভ্রম হওয়ার মানে কি? তাকে যেতে না দেখে শুদ্ধ আরেক বাড়ি মারার আগে শীতল হাউমাউ করে কেঁদে উঠল। মুখে বলতে লাগলো, আর মারবেন না শুদ্ধ ভাই, চেলা কাঠের মার খুব লাগে। আর করব না। আপনি যা বলবেন তাই। আপনি সিঙ্গেল, আমি সিঙ্গেল। পৃথিবীতে যে যেখানে আছে আমরা সবাই সিঙ্গেল। কাঁদো কাঁদো সুরে কথাগুলো বলতে শুনে শুধু ঘাড় ঘুরিয়ে তাকায়। পানি পান করতে করতে বেডে শোয়া শীতলের কথাগুলো শুনল। 1.5 ঘন্টা আগে রুমে এসে শীতল বেঘরে ঘুমোচ্ছে দেখে, ক্লান্ত মুখটা দেখে মায়া লাগছিল দেখে ডাকেনি। শীতলের গায়ের ফুলের গহনা খুলেছে, চুলে বেনুনি করেছে, নামাজ পড়েছে। তবুও শীতল জায়গা পায়নি। সে নামাজ পড়ে উঠে পানির মুখে দিতেই ব্যাঙাচির ঘরে, ব্যাঙাচি ঘুমের ঘরে স্বপ্ন দেখে কেঁদে উঠে। ভুলভাল বকছে, এখন কাঁদছেও। মাঝরাতে কেউ শুনলে কি ভাববে? তবে এটা নতুন কিছু নয় দেখে শুদ্ধ অবাকও হলো না, রাগও হলো না। গ্লাসে পানি নিয়ে শীতলের কাছে গেল, নরম সুরে বলল, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেছে নিশ্চয়ই। পানি খা। কথাটা বলেই পরপর দুবার শীতলকে ডাকতে শীতল চোখ পিটপিট করে তাকায়। নিজের অবস্থান ধাতস্থ করে উঠে বসে। বুঝলো স্বপ্ন দেখছিল। গ্লাসটা নিয়ে পানি পান করলো। ঘুম ছুটে গেল তার। স্বপ্ন দেখে কাঁদছিল বুঝে মনে মনে নিজেই একচোট হাসলো। সুধের গ্লাসটা রাখতেই সে বলল, কখন এসেছেন? ডাকেননি কেন আমায়? আসলে মাথা ব্যথা করছিল, চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। খেয়েছেন আপনি? মাথা ব্যথা কমেছে? না। শুদ্ধের গ্লাসটা রাখতে এসে বলল। শুদ্ধ দুজনের বালিশ ঠিকঠাক করে শুতে ইশারা করে। শীতলও কথা না বাড়িয়ে শুয়ে পড়ে। শুদ্ধ হাতের উপর ভর দিয়ে শুয়ে শীতলের কপাল টিপে দিতে লাগলো। শীতল চেয়ে চেয়ে দেখলো বিশুদ্ধ পুরুষটাকে। খেয়াল করলো শুধু সাদা পাজামা পাঞ্জাবি পরে আছে। এ বেশে বেশ লাগে তার ব্যক্তিগত পুরুষটাকে।
তারপর কি ভাবলো কে জানে। লজ্জায় গালজোড়া লাল হয়ে উঠল, ওষ্ঠজোড়া লাজুক হাসলো। শুধু শীতলের তখনও তাকিয়ে থাকায় কোনটাই নজর এড়ালো না তার। তার ঠোঁটেও ফুটলো মিটিমিটি হাসি, চোখে দুষ্ট চাহনি। ওর এমন দৃষ্টিতে শীতল নতজানু হয়ে গেল। শরীর কাঁপতে লাগলো মৃদু। ইচ্ছে করে যে বিশুদ্ধ পুরুষ তাকে লজ্জা দিচ্ছে বুঝতে বাকি রইল না। তবে এই মানুষটার ছোঁয়া সর্বাঙ্গে মেখেছে, তবু ওই দৃষ্টি যেন নতুন করে ঘায়েল করে দিচ্ছে তাকে। তার লাজুক ভাবে দেখে শুদ্ধ ভ্রু নাচাতেই শীতল দুহাত দিয়ে তার চোখ ঢেকে দেয়। এ চোখ জোড়া ভারী দুষ্ট, বড্ড জ্বালাচ্ছে। কী সব আবদার করছে। তার এহেন কাণ্ডে শুদ্ধ হাত সরিয়ে তার নিজের আঙ্গুলের ভাঁজে শীতলের আঙ্গুল রাখে, নিচু স্বরে বলে, কেউ কি আমাকে দেখে লজ্জা পাচ্ছে? পাচ্ছে না? যাই, ফুটেজটা তাহলে নিয়ে আসি। কথাগুলো বলে উঠতে গেলে শীতল আটকে দেয়। শুদ্ধের বুকে মুখ লুকিয়ে মিনমিন করে বলে, এই না প্লিজ, এই যে দেখুন আমি লজ্জা পাচ্ছি, খুব লজ্জা পাচ্ছি। ওর কাণ্ডে শুদ্ধ এবার শব্দ করেই হেসে ফেলে, বুকের উপর টেনে নেয় ছোট্ট পরিটাকে। তাকে এভাবে হাসতে দেখে শীতলের মন ভরে গেল, চোখ জোড়া যেন জুড়িয়ে এলো। সে নিজেও মিটিমিটি হাসতে হাসতে মনে মনে আওড়ালো, মার্শাল্লাহ মার্শাল্লাহ, এই মুখের হাসিটুকু 1000 বছর অমলিন থাকুক। আমার ভাগে সবটুকু সুখ, সব ভালোবাসা আপনার জীবনে পুষ্পকলির ন্যায় ফুটে উঠুক। রাতের ঘোর কাটিয়ে পরদিন নতুন এক সকালের সূচনা হলো। সকাল 8:30টার মধ্যে বাড়িতে হট্টগোল শুরু হয়ে গেছে। নাস্তার পর্ব শেষ, তবে নবদম্পতিদের খাবার টেবিলে ডাকা হয়নি, রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে সকালের নাস্তা। নতুন বিয়ে, একটু লজ্জা একটু অস্বস্তি লাগবে, এটাই স্বাভাবিক। তাছাড়া ছেলে মেয়েদের অকারণে লজ্জা দিতে চাননি কেউ। যদিও ভাবিরা গোসলের ব্যাপারে গাইগুই করছিল, মজা নেওয়ার জন্য ডাকতে যেতে চাচ্ছিল, কিন্তু সিরাত বারণ করলেন, কারণ সায়ন এসব মজা বুঝলেও শুদ্ধ বুঝবে না। ওই ছেলের মুখ তো না যেন ধারালো ব্লেড, কি বলে বসবে তখন হবে আরেক বিপদ। আর শুদ্ধ গত দিনও গোসলের জন্য বাগানে যেতে চাচ্ছিল না। সীতারা বলে কয়ে রাজি করালেও পাজামা পাঞ্জাবি পরেই গিয়েছিল। হলুদ পরনের পোশাক নষ্ট করেছে, তবুও পাঞ্জাবি খোলেনি, লুঙ্গিও পরেনি। ভাবিদের হাতে গোসলের পানিও ঢালতে দেয়নি। তার মতে সারা জীবন নিজেরা গোসল করতে পারলে বিয়ের দিন অন্যের সাহায্য লাগবে কেন? সাবান ঘষা মাজা করার জন্য? নিয়মের দোহাই দিলে মা চাচিরাই হলুদ ছুঁয়ে এক মুখ পানি ঢালুক, তবুও ভাবিরা না, না মানে না। বিয়ের আগের দিন যে ছেলেটা এত কাহিনী করলো, সেলেই সকালের গোসলের কাহিনী মানবে না, বরং খুব রেগে যাবে। কারণ এটা কিসের গোসল তা সবাই জানে। কিছু কিছু ব্যাপার গোপনেই সুন্দর। তাকে ডাকলে সে মুখের উপর চটাস করে বলতে পারে, বিয়ের পরদিন সকালবেলা লোক দেখিয়ে গোসল করলে পূর্ণ হয়, নেকি পাওয়া যায়। আসলে কি যায়? যদি যায় আগে প্রমাণ দেখানো হোক, তারপর সে যাবে। শুধু বাড়ি না, দরকার হলে সামনে চৌরাস্তায় গিয়ে গোসল সারবে। ছেলেটা যখন রেগে যায় তখন এভাবেই কথা বলে। সকালবেলা শুধু শুধু তাকে রাগানো উচিত হবে না। এভাবে নানা কথার ছলে অনেকক্ষণ যাবতই বোঝানোর চেষ্টা করেন সিরাত, কিন্তু তারা শুনছে না। সিমিনও টু শব্দ করছে না, কারণ মেয়ে জামাইকে নিয়ে কী বা বলবেন, বলা কি সাজে? তাই নিজের কাজ করেই যাচ্ছেন নিজে। ওনাকে চুপ থাকতে দেখে এবার বাধ্য হয়ে সীতারা মুখ খুললেন, বললেন, ওরা পড়াশুনো জানা বুঝদার ছেলে মেয়ে, ওদের আর কি শিখাবি? যুগ কি আর এককালে পড়ে আছে? তাছাড়া রুমেই ওয়াশরুম আছে, বাকিটা ওদের উপর ছেড়ে দে। তোরা নাস্তা পানি কর, ওরা একটু পরেই নেমে আসবে। শাপলা, কথা বাড়াস না মা। আমার শান্ত ছেলেটা রেগে গেলে আরেক বিপদ। তাছাড়া গতকাল কম ধকল গেল না, একটু রেস্ট করুক, ধীরে সুস্থে আসুক। তোরা পেয়ারা খাবি? পেরে এনে দিব। ওনার কথা শুনে কেউ আর কিছুই বলার সাহস করলেন না। তবে বিয়েতে এসে মনক্ষুণ্ণ হয়েছে, সব কিছুতে বাধা দেয়। বিয়ে বাড়িতে হাসি ঠাট্টা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু না, গত দিনও শুদ্ধ গোসল করানোতে আপত্তি করলো, ভাবিদের হাতে নাকি গোসল করবে না। সেই সঙ্গে জারি করলো দূরসম্পর্কের ভাই বা দুলাভাই নতুন বউদের কোলে নিতে পারবে না। নিয়ম অনুযায়ী বিয়ের আগের দিন বা পরের দিন দেবরকে তো ভাবি গোসল করিয়ে দেয়। দুলাভাইরা মজা করে ভেজা গায়ে থাকা শালীদের কোলে নেয়, কত মজার এই আর কি করে। প্রথম রাত নিয়ে পরামর্শ দেয়। বাঙালি বিয়েতে সচরাচর এমনই হয়ে থাকে, তাহলে এদের বেলা এত বাধা কেন? এতই যখন বাধা, তাহলে ডেকেছে কেন? একাই অনুষ্ঠান সারত। এইসব নিয়ে ফিসফাস করতে করতে তারা বাগানের দিকে চলে গেল। গিন্নেরা কেউ সেসব নিয়ে মাথা ঘামালো না।
বাড়ির সন্তানদের নিজ হাতে পেলে পুষে বড় করেছেন ওনারা। ওনারা জানেন কে কেমন, কোন বিষয়টা ছেলেরা কিভাবে নিবে। বুঝার পর থেকে ছেলেরা টি শার্ট ছাড়া ড্রয়িং রুম অব্দি আসে না, খুব লজ্জা পায়। ওনারাও নক না করে ছেলেদের রুমে প্রবেশ করে না। এগুলোই হচ্ছে ভদ্রতা বোধ। যতই তারা নিজেরা সম্পর্ক করে বিয়ে করুক, কৌশল নিয়ে বড়দের সামনে কাহিনী করলে লজ্জা পাবে। কি দরকার শুধু শুধু ওদের লজ্জা ফেলা? সত্যি বলতে এগুলো ওনাদেরও পছন্দ না, আর মজার ছলে এগুলো প্রশ্রয় দেওয়ার মানেও হয় না। বাড়ির ছেলেরা কোনো কালে ভাবিদের সাথে কেন কারো সঙ্গে আবল তাবল ফাজলামো করে না, যা করে ভাই বোনদের সাথে। তাহলে আজ কেন করবে? সিতারার কথা অনুযায়ী সত্যি সত্যি ঘড়ির কাঁটা যখন 9-এর ঘর ছুঁই ছুঁই, তখনই 3 জুটি ড্রয়িং রুমে উপস্থিত। বউয়ের পরনে সুতি শাড়ি, ছেলেদের পরনে টি শার্ট আর ট্রাউজার। ওরা নিজেরা কথাবার্তা বলছে, একে অপরকে পচাচ্ছে, ইশারায় কী সব বলে মিটিমিটি হাসছে। একটু পর ছেলেরা গেল বাগানে, আর মেয়েরা এলো রান্নাঘরে। রান্নাঘরের সামনে যারা কাজ করছিল সবাই কথা বলল, গত দিনের কিছু ব্যাপার নিয়ে গল্প করলো, হাসলো। তবে ওদের 3 জনের চোখে মুখে লজ্জাভাব 3 যা বুঝলো। ওনারা সহজভাবে এটা ওটা বলায় তাদের মধ্যে যতটুকু জড়তা ছিল নিমিষেই কেটে গেল। সত্যি বলতে স্বর্ণ শীতল ঐশ্বর্য নিচে নামতেই বেশ লজ্জা পাচ্ছিল। এখন ঠিকঠাক। এরপর ভিডিও কলে তারা শখের সঙ্গেও কথা বলল। তারা দিল তাড়াতাড়ি আসার। 12টার পর ড্রয়িং রুমে পা রাখলো শখ ও অর্ক। তাদেরকেও পছানো হলো, গল্প হলো। গোল হয়ে বসে অনুষ্ঠানে পাওয়া উপহারগুলো দেখতে বসলো। সীতারা তখন হাতে করে একটা ব্যাগ এনে বললেন, আজ সকালে এক লোক এসে এটা দিয়ে গেছে। দেখ তো বাবা, কি আছে এতে? সায়না আপেল কামড়ে বসিয়ে চিবোতে চিবোতে সেটা খুললো। দেখলো একই রকমের 4টে বাক্স। বক্সে ডায়মন্ডের লেটেস্ট মডেলের নেকলেস, খুবই সুন্দর দেখতে। সে 4টা নেকলেস নেড়ে চেড়ে দেখতে দেখতে বলল, এটা আবার কোন ভূত দিয়ে গেল? একটা না, দুইটা না, চারটা। ও মা গো, টুরু বড়লোক দেখে। তার কথায় ছোটরা হেসে ফেললেও বড়রা ভ্রু কুঁচকে ফেললেন। ডায়মন্ড হাতের মোয়া নাকি, তাও 4টা? যে দিয়েছে তার অন্য কোনো উদ্দেশ্য আছে বোধহয়। কোনো চিরকুট আছে কিনা দেখতে রুবাব ব্যাগ হাতড়ে দেখলো। আছে দেখে খুলে দেখলো। চিরকুটে ছোট্ট করে লেখা, আমি কে জানাটা কি খুব জরুরি? না জানলে উপহার গ্রহণ করবে না বুঝি? তবে বলি শুনুন, আমি হলাম পৃথিবীর পাপ। রুবাব লেখাটা পড়তে তার দৃষ্টি ঘুরে গেল শুদ্ধের দিকে। শুদ্ধ কমলার খোসা ছাড়িয়ে সাম্যের হাতের প্লেট রাখছে, সেখান থেকে তুলে তুলে খাচ্ছে শীতল, সৃজন, সাম্য সব। সায়ন একবার ভাইয়ের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। উপস্থিত মেহমান আছে দেখে কথা বাড়ালো না, তবে কিছু বলে কথা কাটাতে হবে, তাই বলল তাদের এক ফ্রেন্ডের কাজ। তারপর সেগুলো সাইডে রেখে অন্য কিছু দেখায় মনোযোগী হলো। এসব করতে করতে কয়েক ঘন্টা পেরিয়ে গেল। সময় যেন দৌড়াচ্ছে। বেলা গড়িয়ে যাচ্ছে দেখে সিতারা সবাইকে খেতে ডাকলো। ছেলেরা সবাই বসলো। অর্ক শুদ্ধের পাশেই বসেছে। বেচারা হাসি মুখে খেতে বসলো, তার হাসি বেশিক্ষণ টিকলো না। নতুন জামাই বিধায় যে যা পাচ্ছে প্লেটে তুলে দিচ্ছে। প্লেট দেখে মনে হচ্ছে ছোটখাটো খাবারের পাহাড়, তবুও থেমে নেই কেউ। তার অবস্থা দেখে শীতল হাসি আটকে এগিয়ে এলো। শারাফাত চৌধুরীর উদ্দেশ্য বলল, বড় আব্বু, খাবার টেবিলে রাজনীতি করা ঠিক হচ্ছে না। আমি মানব না এই অবিচার। রাজনীতি? কে রাজনীতি করলো আম্মাজান? দেখাচ্ছি। কথাটা বলে সে সায়ন আর রুবাবের প্লেটে আরও খাবার তুলে দিয়ে মিষ্টি করে হাসলো। বলল, বাড়ির সব জামাইদের সমান সমান অধিকার। অর্ক এবার নিজেও শীতলের মতো করে হেসে বলল, শালিকা দেখে বহুত চালাক। আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে নিজেটাকে বাঁচিয়ে নেওয়া হচ্ছে বুঝি? সমস্যা নেই, আমাদের ভাইয়া ভাইয়ের প্রতি এ অবিচার আমরাও মানব না। কথাটা বলতে বলতে সায়ন আর রুবাব শুদ্ধের প্লেট ভর্তি করে দিয়েছে। শুদ্ধ তাকালো শীতলের দিকে। এজন্যই সে ব্যাঙাচিকে বলে আগ বাড়িয়ে পণ্ডিতি না করতে। তার তো কিচ্ছু হয় না, বরং ওর পণ্ডিতির মাসুল তাকে গুনতে হয়। কি দরকার ছিল অন্যকে বাস দিতে যাওয়ার? বড়রা আছে দেখে কেউ কিছু বলল না, খেতে লাগলো। এক পর্যায়ে বড়রা খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসেন। এদিকে সায়ন, শুদ্ধ, রুবাব, অর্ক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের একা দেখে 4 মেয়েকে সিমেন্ট ঠেলে দিয়েছে কার কি লাগবে তুলে দেওয়ার জন্য, অথচ তারা গোল হয়ে দাঁড়িয়ে ফিসফিস করছে। ছেলেরা যে যতটুকু পারলো খেলো, কিন্তু তাদের প্লেটে এখনো অনেক খাবার দেখে শুদ্ধ শীতলকে ডাকলো। বলল, খাবার যেন নষ্ট না হয়। কথাটা বলে বেসিনে হাত ধুতে গেল। শীতল একবার তাকিয়ে বসে পড়লো শুদ্ধের চেয়ারে। শুদ্ধের এটো প্লেটে খেতে শুরু করলো নিজের মতো করে। না নাক ছিটকাচ্ছে আর না কোনো কথা বলছে।
ভাবনাখানা এমন যে এটা খুব সাধারণ ব্যাপার। শুদ্ধের দেখা দেখি সায়ান রুবাবও যার যার বউদের দিকে তাকিয়ে উঠে পড়ে। তবে অর্ক মুখ কাচুমাচু করে বসে আছে, সে কি করবে? শীতল যেটা অনায়াসে করলো শখ কি সেটা করবে? না, না করাটাই স্বাভাবিক। তাকে এটো হাতে বসে থাকতে দেখে শীতল বলল, নতুন দুলাভাই খাচ্ছেন না কেন? আর কিছু লাগবে? এই না প্লিজ, আসলে আপু সামলে নেবে, আপনি উঠতে পারেন। অর্ক একবার তাকালো, শখ এসে পাশে বসলো, নিজে টেনে নিল অর্কের প্লেট। তখন অর্ক উঠে দাঁড়ালো, তবে তার চোখে মুখে বিস্ময়। সে ভাবতে পারেনি শখ তার এটো খাবার খাবে। তখনই সায়ন হাসতে হাসতে পুরনো একটা কথা তুলল। সুযোগ বুঝে স্বর্ণের আঁচলে হাত মুখ মুছে বলল, শীতল যখন ছোট ছিল, আমরা খেতে বসলে সবার প্লেট থেকে কিছু না কিছু সে খাবেই। খাবে মানে খাবেই, এটা তার রুটিন। আমাদের হাতে একবার করে খেলে ওর আলাদা প্লেটে না খেলেও হতো। ওর যা পছন্দ আমরা দিলেও শুদ্ধ কেন জানি দিত না। সবাই দিচ্ছে, সে কেন দিচ্ছে না এটা মানতে পারতো না শীতল। ভাবতো শুদ্ধ দিচ্ছে না, তার মানে ওর খাবারই বেশি স্বাদ। এই নিয়ে রোজ ওদের ঝগড়া হতো। এটুকু বলতেই শীতল লজ্জায় মুখ কাচুমাচু করে কোনো মতে মুখের ভাতটুকু গিলে বলল, থামো না ভাইয়া, এখন তো বড় হয়েছি। কথাটা শুনে সিমিন তরকারি বাটি দিতে এসে নিজেও হেসে ফেলে। তখনই সায়ন পুনরায় বলে, এক টেবিলে বসলে সে ঘুরে ঘুরে সবার কাছে যেত, যা খেতে চাইতো সবাই দিত। শুদ্ধ দিত না, তবুও শীতল শুদ্ধর পাশেই দাঁড়িয়ে থাকতো। শুদ্ধের খাবার যেন শেষের দিকে, তখন রাগে কটমট করে বলতো, আমি দাঁড়িয়ে আছি তো নাকি, চোখে দেখে না? তখন শুদ্ধ জবাব না দিয়ে কিংবা মুরগির রান তাকে না দিলে আগে বাবার পিছনে দাঁড়াতো, নিজের সেফ জোন বুঝে তারপর বলতো, শুদ্ধ ভাইয়ের মুরগি কুকায়। সায়ন কথাগুলো বলতে বলতে নিজেও হো হো করে হাসছে। বাকিরাও তাই। শুদ্ধের ঠোঁটের কোণেও মুচকে হাসি। বাঙাচিটা এভাবেই তো জোর খাটিয়ে মনের জায়গা দখল করেছে। শুধু দখল করেনি, ঘরের বউ হয়ে তারপর থেমেছে। এসব কথার মাঝে চোখাচোখি হলো শুদ্ধ শীতলের। দুজনের ঠোঁটের কোণে মিটিমিটি হাসি, চোখে মুখে পূর্ণতার ছাপ, আর মন কুঠিরিতে একে অপরের প্রতি অসীম ভালোবাসা। অতঃপর এত এত হাসি ঠাট্টার মধ্যে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। তারপরে এই সময়টুকু যেন তাড়াতাড়ি কেটে গেল। বিকেলের দিকে বাকি সব মেহমানরা বিদায় হলো। সন্ধ্যার পর রূপা ঐশ্বর্য আর শতরূপাকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে যায়। দেশ ছাড়ার আগে আরেকবার এসে দেখা করে যাবে। তারা যেতেই বাড়ি শান্ত হয়ে গেল। মন খারাপ হলো সবার, তবুও যেতে দিল। তারা যাওয়ার পরপরই শখ বইপত্র নিয়ে রেডি হয়, তাকেও যেতে হবে। এখন তো পরের ঘরের প্রদীপ সে, পরের ঘর আলো করাই তার কাজ। একরাশ মন খারাপ নিয়ে তারাও বিদায় হলো। অর্ক আজও কথা দিল সময় পেলে তাকে নিয়ে আসবে। মেয়ে বিদায় করে একরাশ মন খারাপ নিয়ে বড়রা যে যার রুমে চলে গেলেন। ড্রয়িং রুমে ফাঁকা হতেই বাকি দুই জোটের একজোড়া ছাদে গেল, আরেক জোড়া ব্যালকনিতে সময় কাটালো। এরপরের দিনগুলো যেন চোখের পলকেই পেরিয়ে গেল। রুবাবও দেশের বাইরে চলে গেল, নিজ নিয়মে দিন কাটতে লাগলো। যখনই ফ্রি থাকে তখনই ভিডিও কলে এক দৃষ্টিতে ঐশ্বর্যের মুখের দিকে তাকিয়ে থাকে। নীরবে নিঃশব্দে দুজনের চোখে যায়। শূন্য বুকটা খা খা করে, ইচ্ছে করে মন মালিনীকে শক্ত করে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে, কিন্তু সেটা তো সম্ভব না। তাকে কাছে পেতে হলে 6টা মাস পার করতে হবে। যদিও সে পৌঁছে ক্যালেন্ডারের পাতায় ক্রস আঁকতে শুরু করেছে। সবার সঙ্গে যোগাযোগ হয় তার। শতরূপা চৌধুরী ব্যস্ততা অনেক কমিয়ে দিয়েছে। উনি এখন সময় দেন ঐশ্বর্যকে। দুজন ঘুরতে বের হয়, চট করে চৌধুরী বাড়ি থেকে ঘুরে আসে। শীতলরাও আসে, সারাদিন কাটিয়ে চলে যায়। শপিং করার হলে প্ল্যান করে, চারজন একসাথে বের হয়। সারাদিন বাইরে খেয়ে ঘুরে শপিং করে তারপর বাড়ি ফিরে। তাকে মন খারাপে সুযোগটুকু কেউই দেয় না। এভাবেই দিন কাটতে কাটতে রুবাবের যাওয়ার আরও একটা মাস পেরিয়ে গেল। এখনো 5টা মাস। সময়কে কেন যেন ঠেলেও পার করানো যাচ্ছে না। কেন যে মানুষ পাখি হতে পারে না? পাখি না হয় না হোক, অলৌকিক শক্তি থাকলেও তো হতো। চুপিসারে গিয়ে প্রেয়সীকে বুকে জড়িয়ে নিত। এভাবে আরও কিছুদিন পর ঐশ্বর্য সবাইকে অবাক করে দিয়ে পুনরায় তার কাজে মুভ অন করে। বর্তমানে শুদ্ধের সঙ্গে তার ল্যাবে কাজ করছে ঐশ্বর্য। মাস 3 পরের ঘটনা। সামনেই নির্বাচন বিদায়, একটু বেশি ব্যস্ত সময় কাটছে সায়নের। কখন ফিরে কখন যায় বলা মুশকিল। কদিন যাবৎ বাড়িতে খাওয়া দাওয়া করে না। সারাদিন পড়ে থাকে পার্টি অফিসে, নয়তোবা শুদ্ধের ভাড়া নেওয়া সেই ফ্ল্যাটে।
বর্তমানে ওখানে তার দলের ছেলেপুলেরা থাকে। নির্বাচনকে সামনে রেখে ছেলেপুলে নিয়ে প্ল্যান অনুযায়ী এগোচ্ছে সে। ভোট আদায় করতে যা করা লাগছে করছে, কারণ এই শহরে মেয়র হবে, জনসাধারণের পাশে দাঁড়াবে, নিজের শহরকে নিজের মতো করে সাজাবে, এই শহরে নানান পেশার মানুষের ভোগান্তি কমাবে। তবে যেভাবে ভাবছে সেগুলো বাস্তবায়ন করতে আরো পথ হাঁটতে হবে। তার আগে তাকে বিপুল ভোটে জিততে হবে। জেতার জন্য মানুষের কাছে যেতে হবে, তাদের মন জয় করতে হবে। আর মন জয় করলে না ভোট পাবে সে, কিন্তু এগুলো এত সোজা না। সে যেভাবে দাপটের সাথে এ অবধি এসেছে তাতে প্রতি ধাপে ধাপে অনেক শত্রু বাড়িয়েছে। আর বাংলা প্রবাদে আছে, দৃশ্যমান শত্রুর থেকে গোপনের শত্রু বেশি ভয়ঙ্কর। কিন্তু চৌধুরীর পুত্ররা বুঝলে তো, তারা তো ভয় পায় না, বরং সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এতদিন যেভাবে দাপিয়ে দেখিয়েছে বেরিয়েছে, এখনো তাই। কিন্তু মনে রাখা উচিত, শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই। শত্রু ক্ষমতাবান না হলেও শত্রু, আর শত্রুর কাজ বিধ্বংসী থাবা মারা। তারা মূলত তাকে সুযোগের অপেক্ষায় থাকে, আর সুযোগ পেলেই বিষ দাঁত বসি বিষটুকু ঢেলে দেয়। আর এর জলজান্ত উদাহরণ হিসেবে আবু সিদ্দিকের কথাই ধরা যাক। রাজনৈতিক ক্ষমতা হারিয়ে তার অবস্থা এখন ডোরা সাপের মতো, না আছে বিষ দাঁত আর না বিষ, তবুও ফনা তুলতে ছাড়ছে না সে। পূর্বের মতো এখনো সায়নকে অপদস্থ করার ধান্দায় আছে। সায়নও জেনে বুঝে হাসি মুখে সহ্য করছে, কারণ ওই যে মানুষের হাত ধরেই তো রাজনীতির মাঠে পা রেখেছিল, অনেক কিছু শিখেও ছিল। কেন যেন কৃতজ্ঞতাবোধ থেকে বারবার ছাড় দিচ্ছে, কিন্তু কিন্তু তার ধৈর্য নির্ভর করে মুডের উপর। এখন ছাড় দিচ্ছে, লিমিট ক্রস করলে তাকেও ক্রস সময় লাগবে না করতে। রাজনীতির অবস্থা দেখে এবছর সাধারণ মানুষজনও নির্বাচন নিয়ে চিন্তিত। আর সময় এগোচ্ছে, একের পর এক ঝামেলা হতে আছে। একদল পাতি নেতা ইচ্ছে করে অশান্তি সৃষ্টি করছে, নিজেরা ঝামেলা করে এর ওর গায়ে দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে। আর লোকমুখে শোনা যাচ্ছে মেয়র পদে দাঁড়াচ্ছে তিনজন। তারা হলো শাহরিয়ার সায়ন, রবিউল কাউসার, কনক আলী। এই কনক সিদ্দিকের সাবেক সহকারী, বেশ কিছুদিন দেশের বাইরে থেকে ফিরেছে নির্বাচন করার আশায়। সায়নের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে নিজ কাজে ব্যস্ত। তবে তার মাথা ব্যথার কারণ হতে যাচ্ছিল অর্কের বাবা। যদি উনি উপর মহল থেকে আসা লোভনীয় অফারে নির্বাচনে দাঁড়াতেন শুধু সায়নকে থামানোর জন্য, একদল ওনাকে অফার করে যাচ্ছিল। বিনিময়ে ওনাকে শুধু সায়নের বিপক্ষে নির্বাচনে দাঁড়াতে হবে, কারণ তাদের মতে বর্তমানে সায়নের দল ভারী। অর্কের বাবা নির্বাচনে দাঁড়ালে পারিবারিক চাপ কিংবা বোনের সংসার বাঁচাতে সায়নকে থামতেই হবে। সবাই জানে চৌধুরীর পুত্ররা বোনদের জন্য কলিজা কেটে দিতে প্রস্তুত, কিন্তু আশার কথা অর্কের বাবা কোনোভাবেই রাজি নয় রাজনীতিতে জড়াতে। উনি বরাবরই শান্তিপ্রিয় মানুষ। এসব ঝামেলা এড়াতে সুযোগ বুঝে ওনারাও দেশ ছেড়েছেন গতকাল মধ্যরাতে। নতুন আত্মীয়দের সঙ্গে ঠুকরির ইচ্ছে নেই ওনাদের। ওনাদের দেশ ছাড়ার ঘটনা জানার পর শারাফত চৌধুরী সায়নকে ডাক দেন ফোন করে। এক টেবিলে বসে খেলেন। ওনার অভ্যাস খাওয়ার আগে ছেলেদেরকে বকাবকি করেন না, যত বকাবকি করার খাওয়ার পর। আজও তিনি তাই করলেন। খাওয়ার পর সায়নকে নিজের পাশে বসিয়ে সুন্দর করে বোঝালেন রাজনীতির মধ্যে না জড়াতে, আলাদা অফিস করে দিবেন, নিজের হাতে কাজও শিখিয়ে দিবেন, তবুও যেন এসবে না জড়ায়। আগে একা ছিল, এখন স্বর্ণের কথা ভাবতে হবে। এখন দুজন, আগামীতে তিনজন হবে। একটা পরিবারকে সুস্থ পরিবেশ দিতে হলে এসবে জড়ানো যাবে না। পূর্বের কথা বাদ দিয়ে এখন সরে আসুক। রাজনীতি করলে কারো ভবিষ্যৎ সুন্দর হয় না, বরং দিন শেষে যা হয় তা হলো অপমৃত্যু। এক গালে হাত রেখে সায়ন বাবার কথা মন দিয়ে শুনল, ভাবলো, তারপর হাঁক ছেড়ে স্বর্ণকে কাছে ডাকলো। তারপর সবার সামনে জিজ্ঞাসা করলো, আমাকে নিয়ে বা আমার কাজ নিয়ে তোর সমস্যা আছে ভেবে বল। হঠাৎ এ কথা? যা জানতে চাচ্ছি উত্তর দে। রাজনীতি করো জেনে বুঝেই তো সম্পর্কে জড়িয়েছিলাম, নতুন করে কোনো সমস্যা দেখছি না। তাছাড়া সবাই যদি সাধারণ পেশা বেছে নেয় তাহলে রিস্কগুলো কে নেবে? ভবিষ্যতের কথা যদি বলো তাতেও সমস্যা নেই, কারণ খুব বেশি হলে বিধবা হব, এছাড়া আর কিচ্ছু না। কাঁচার পথে হাঁটতে গেলে কাঁচার ভয় পাওয়া কি সাজে? সাজে না। ক্যারিয়ার। স্বর্ণের অকপটে বলা কথায় সকলে কথা ভুলে গেলেও সায়ন ঠোঁটে হাসি নিয়ে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল তার স্বর্ণ কোমলের দিকে। অগাধ বিশ্বাস ছিল তার স্বর্ণ এমনই জবাব দেবে। তাছাড়া তাকে যদি জিজ্ঞাসা করা হয় চৌধুরী বাড়িতে কেউ তোমার মন পড়তে পারে, গর্ব করে দম্ভ নিয়ে সিনা টান করে বলবে তার ভাই শুদ্ধ আর সহধর্মিণী স্বর্ণ তার মন পড়তে পারে।
এরা দুজন সঙ্গে থাকলে সে দুর্গম পথও অতিক্রম করতে পারবে। শারাফাত চৌধুরী আর কিছু বলতে পারলেন না দেখে উঠে চলে গেলেন। শাহানক কনকের ফোন কল পেয়ে স্বর্ণকে ফ্লাইং কিস ছুড়ে বেরিয়ে গেল। পার্টি অফিসের কাছে যেতে দেখলো আজম সহ বেশ কজন ছেলেপুলে স্ট্যাম্প হাতে দাঁড়িয়ে আছে। রবিউলকে নাকি মেরে ধরে খোঁড়া করবে। শায়ন বুঝলো রবি কিছু একটা করেছে, যার কারণে আজম রেগে আছে। সে পুরো ঘটনা শুনে বুঝলো রবি নাকি শায়নের নামে মিথ্যে কথা রটাচ্ছে। শায়ন স্বর্ণ নাকি আকাম কুকাম করতে গিয়ে ধরা পড়েছে, তাই বাড়ির লোকরা তাড়াহুড়ো করে তাদের বিয়ে পড়িয়েছে। এমন আরো নোংরা কথা সব শুনে শায়ন আপাতত মাথা গরম করলো না, তবে ছেলেদের শান্ত হয়ে বসতে বলল। তারা বসলে সে বলে, আলোচনা থেকে সমালোচনার সৃষ্টি। আমাদের সংস্পর্শে 3 ধরনের মানুষের বসবাস। একদল যতক্ষণ না স্বার্থ ফুরাবে ততক্ষণ জানের বন্ধু, এরপর স্বার্থ ফুরালে পাখি ফুরুত। দ্বিতীয় দল যতক্ষণ তোর হাতে ক্ষমতা থাকবে ততক্ষণ তেল মেরে ফুলিয়ে রাখবে, এরপর ক্ষমতার দাপট শেষ, তারাও উধাও। সর্বশেষ যে দলটার কথা বলবো, এরা হচ্ছে সবচেয়ে বেশি নেমুক হারাম। এরা প্রথমে ছায়ার সঙ্গী হয়ে কাছে ঘেঁষবে, মিশবে, বিশ্বাস অর্জন করবে, একসাথে থাকবে, খাবে, ঘুরবে, আবার সুযোগ বুঝে অন্য কোথাও গিয়ে ঠিকই সমালোচনার ঝড় তুলবে। বোঝার উপায় রাখবে না সে ব্যক্তি যে শুভাকাঙ্ক্ষী সেজে এতদিন তরি ঘাড়ে বসে তোর গাছের কাঁঠাল ভেঙে খেয়ে আবার তরি গায়ে বমি করছে। এটুকু বলে শায়ন থামলো। প্যান্টের পকেট থেকে চুইংগাম বের করে চিবোতে চিবোতে এদিক ওদিক তাকালো। আজম মন দিয়ে কথা শুনলো, তারপর বলল, কিন্তু যা করি নাই তাই নিয়া কেন কথা হইব ভাই? আমরা রবির আজমকে থামিয়ে দেয় শায়ন। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে, সমালোচকের কাজ সমালোচনা করা। তুই যতই ভালো কাজ করিস তারা তোর সমালোচনা করবেই। তারা মূলত আসে খুঁত ধরতে। যখন খুঁত পাবে না তখন অতীতে থাবা বসাবে, দুর্বলতা খুঁজবে, দুর্বলতার ধার ধরে তোকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। কিন্তু কিন্তু এদের পাত্তা দেওয়া যাবে না। পাত্তা দিলেই এতদিনের টার্গেট লক্ষ্যচ্যুত। তাহলে কি করব ভাই? কি করবে? কথাটা বলতে বলতে শায়ন এবার আজমের সামনে দাঁড়ায়, বলল, ঠিক এভাবে আমার মতো প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়াবে, চোখে চোখ রেখে ঈগল দৃষ্টিতে তাকাবে, তারপর বাম হাত তার চোখের সামনে তুলে মধ্যমা আঙ্গুল দেখিয়ে বলবে, মাঠ প্রস্তুত, এসে খেলবো। মাঠ আর খাট সিদ্ধান্ত তোমার, বাট খেলা হবে। শায়নের কথা শুনে এতক্ষণ যারা রাগে ফুঁসছিল তারাও হেসে ফেলল। সিরিয়াস মুহূর্তে হাসিয়ে ছাড়ে এলো। সত্যি বলতে ঠিক এই কারণে তারা শাহরিয়ার ভাইকে এত পছন্দ করে, ভালোবাসে। এদিকে অর্কের মা বাবা চলে যাওয়ায় বাড়িটা ফাঁকা। এত বড় বাড়িতে প্রাণ বলতে শুধু শখ আর অর্ক। পরীক্ষার পর বেশ কিছুদিনের ছুটি পেয়েছে শখ, তাই আজ যাবে চৌধুরী নিবাসে। গত রাতে অর্ক বাড়ি যাওয়ার কথা বলার পর থেকে ভীষণ খুশি সে। যতই বাপের বাড়ি কাছে হোক, এক শহরে হোক, কেন যেন বাপের বাড়ি যাওয়ার কথা উঠলেই মন ভালো হয়ে যায়। ইচ্ছে করে বলা মাত্রই ছুটে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়তে, মাকে জড়িয়ে ধরে মায়ের শরীরে স্নেহময়ী মমতাময়ী প্রিয় গন্ধটা নিঃশ্বাসের সঙ্গে টেনে নিতে। কিন্তু সেটা তো আর সম্ভব না। তবুও আফসোস নেই, কারণ ভাগ্য করে শ্বশুরবাড়ি পেয়েছে। কিছু বলার আগে সবকিছু পেয়ে যায়, সেটা হোক খাবার দাবার, পোশাক আশাক কিংবা প্রসাধনী। তাকে মন খারাপ করে থাকতে দেখলে শ্বশুর শাশুড়ি লেগে পড়ে মন ভালো করতে। কাছে টেনে পাশে বসিয়ে হাসির গল্প শোনায়, কি খাবে কি পছন্দ সেসবেও খেয়াল রাখেন। এর কারণ হচ্ছে বাড়িতে বয়সের দিক থেকে সবার ছোট শখ, তাও বাড়ির একমাত্র পুত্রবধূ। খুব পছন্দ করে তাকে বউ করে এনেছে তার শ্বশুর শাশুড়ি। এজন্যই বোধহয় ভালোবাসাতে কমতি রাখেন না। তবে ওনারা বাসলেও এ বাড়িতে আসা যার হাত ধরে এসেছে, সে এখনো মানুষটা অনেকটা পিছিয়ে আছে। তার উপর আজকাল ব্যস্ত সময় পার করছে। সকালে নাস্তা করে বের হয়, সারাদিন পর রাতে এসে কোনো মতে খেয়ে একটু রেস্ট করে চলে যায়। সময় দিতে না পারায় সরিও বলে। তার খারাপ লাগলেও হাসি মুখে মেনে নেয়, কারণ শুদ্ধকে দেখে জানে একজন সায়েন্টিস্ট কেমন হয়, তাদের সময় কিভাবে কাটে। সে অবশ্য কথা দিয়েছে একটু ফ্রি হলে তাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাবে। ছুটির কদিন বাড়ি থেকে ঘুরে এলে তার আরও ভালো লাগবে।
তাই প্রতিমশাইয়ের কথায় আজকে যাচ্ছে বাবার বাড়ি। অবশ্য অর্ক নিজে ড্রপ করে দিবে জানিয়েছে। বেশ কদিন পর বাড়িতে যাচ্ছে, তাই ভাবলো নাড়ু বানিয়ে নিয়ে যাবে। সাম্য সৃজন শীতল খুব নাড়ু পছন্দ করে। বাড়িতে পা রাখতে না রাখতেই আগে জিজ্ঞাসা করবে। তারপর শুরু হবে হাতাহাতি, কাড়াকাড়ি, একচোট মারামারি হলেও হতে পারে। ভাই বোনদের কথা মনে করে হাসলো। তারপর কাজ গুছিয়ে গেল রেডি হতে। চুলে চিরুনি চালাতে চালাতে দৃষ্টি পড়লো আয়নার প্রতিবিম্বের দিকে। তার ঠোঁটের কাছটা একটু সামান্য ফুলে আছে। ঠোঁট থেকে দৃষ্টি সরিয়ে তাকায় ওয়াশরুমের বন্ধ দরজার দিকে। পানির শব্দ আসছে। অর্ক শাওয়ার নিচ্ছে। শাওয়ারের কথা মনে হতেই সে লজ্জায় লাল হয়ে গেল। মিটিমিটি হাসলো। কেন যেন মন থেকে সরাতে পারে না সেদিনের সেই ঘটনা। আসলে এই ঘটনাটা ওদের বিয়ে 2 সপ্তাহ পরের ঘটনা। সেদিন সকালে ওরা শাশুড়ি বৌমা মিলে নাস্তা তৈরি করছিল। শাশুড়ি পাশে দাঁড়িয়ে ডিমের খোসা ছাড়াচ্ছিল সে। তখন তার শাশুড়ি ফল কাটতে কাটতে বললেন, বিয়ের আজ 2 সপ্তাহ, এতগুলো দিনে একদিনও চুল ভেজা দেখলাম না। কোনো সমস্যা? সমস্যা হলে বল। আমি বলেছি না, আমাকে আগে ফ্রেন্ড ভাববে, তারপর শাশুড়ি। উনি আসলে কি বোঝাতে চেয়েছেন বুঝতে কষ্ট হয়নি তার। কি বলবে, কি বলা উচিত বুঝতে না পেরে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এরপর কাজের বাহানায় কোনো মতে পালিয়ে বেঁচেছিল। সেদিনের পর আকার ইঙ্গিতে আরো কিছু বলতেন। ছেলের সঙ্গে প্রেম করতে পরামর্শ দিতেন। সেসব বলতে গিয়ে নিজেও হো হো করে হেসেছে। কোনো মতে হাসি থামিয়ে পুনরায় বুঝিয়েছেন সহজ হতে। এদিকে ওনার ছেলে ভদ্র মহাশয়, বইয়ের প্রতি সব রকম খেয়াল থাকলেও আগ বাড়িয়ে কাছে আসে না। তাহলে মেয়ে হয়ে সে কিভাবে এগোবে? কিন্তু শাশুড়ির এমন কথা শুনলে লজ্জায় কুঁকড়ে গেলেও কিছু বলতে পারে না। তাই একদিন বুদ্ধি করে সকালে গোসল সেরে বের হতে অর্কের মুখোমুখি পড়ে। সে ভেবেছিল অর্ক এখন উঠবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে ততক্ষণে অর্ক উঠে ভ্রু কুচকে তাকায়। ধরা পড়ে থতমত খেয়ে কিছু বলার শব্দ খুঁজে পাচ্ছে না। তাকে লজ্জায় লাল হতে দেখে অর্ক কিছু একটা আন্দাজ করেছে। নিজেও মিটিমিটি হাসতে হাসতে বলেছিল, মম কিছু বলেছে তাই না? না, তেমন কিছু না। কি বুঝেছি। তবে তুমি পারমিশন দিলে তোমাকে সাহায্য করতে পারি। সাহায্য? তুমি চাইলে রোজ সকালে তোমার ফরজ গোসলের কারণ হতে পারি। অর্কের মুখে কথাটা শুনে তার ইচ্ছে করছিল মাটির নিচে ঢুকে যেতে। তারপর থেকে অর্ক সুযোগ পেলে একটু একটু দুষ্টুমি করত। কখনো কখনো লজ্জা দিয়ে খুব হাসতো। তারপর কিভাবে কিভাবে যেন সম্পর্কটা সহজ হয়ে এলো। একটু একটু করে মানুষটাকে বেশ ভালো লাগতে শুরু করলো। তার যত্ন, আগলে রাখা, ছোটখাটো ব্যাপারে খেয়াল রাখা, সব মিলিয়ে দুর্বল হতে হলো। এভাবে আরো কিছুদিন পর এক রাতে হঠাৎ গভীরভাবে ছুঁয়ে দেওয়ার আবদার করলো। লজ্জায় মরিমরি হলেও সেও বাধা দেয়নি। অতপর ভালো লাগায়, ভালোবাসায় দিনগুলো কাটছে। আরে শীতল রানী যে, এত রোদের মধ্যে এখানে কেন? বাড়ি যাবে না? হঠাৎ কারো মুখে নিজের নাম শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় শীতল। পরনে কলেজ ড্রেস, কাঁধে কলেজ ব্যাগ, হাতে আধ খাওয়া কোন আইসক্রিম। সে আপাতত দাঁড়িয়ে আছে ফটোস্টেটের দোকানের সামনে। কিছু নোট ফটোকপি করতে হবে। পাশে দাঁড়ানো এই মানুষটাকে চিনে সে। অনেক আগে এই লোকটাকে সায়ন ভাইয়ের সঙ্গে দেখেছে। তবে নাম, হ্যাঁ, নামটা বোধহয় কনক নয়তো বা রনক। এই 2 নকের ভেতর যে কোনো একটা নক তো হবেই, শিওর। সে যে নাম গুলিয়ে ফেলেছে বুঝতে দিল না কনককে। কেউ কিছু জিজ্ঞাসা করলে জবাব দেওয়াটা ভদ্রতা, তাই সুন্দর করেই জবাব দিল। এই তো এই নোটগুলো ফটোকপি করে চলে যাব ভাইয়া। ও আচ্ছা শীতল, তোমার ফ্রেন্ড কিয়ারা না কি যেন নাম, ও কই? ওকে দেখি না কেন? ওর খোঁজ জানো? কেয়ারার কথা উঠায় ধপ করে শীতলের হাসিটুকু মুছে গেল। ছোট্ট করে উত্তর দিল, না। আমি জানি, তবে জানতে চাইলে সাইডে এসো। সব কথা সব জায়গায় বলা যায় না। কথাটা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকায়। তারপর কনকের পিছু পিছু এক সাইডে দাঁড়ালে কনক শুরু থেকে পুরো ঘটনাটা শীতলকে জানায়। সব শুনে শীতলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পর মুহূর্তে ওর মনে হলো এই লোকটা মিথ্যে বলতে পারে, হতেও পারে অন্য কোনো চাল। তাই সব শুনেও সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে চুপ দেখে কনক পুনরায় জানালো কিয়ারার কথা নাকি শুদ্ধ সায়ন আগে থেকে জানতো, ইচ্ছে করে তাকে জানায়নি। সে মিথ্যে বলছে না। বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে যেন সায়নকে জিজ্ঞাসা করে। কথাটা শুনে শীতল যেন বাকহারা হয়ে গেল। যদি এটা সত্যি হয়, তবে ইয়াসিন নামক লোকটাকে যতটুকু ঘৃণা করত তার থেকে 10 গুণ বেশি ঘৃণা করবে। কারো মৃত্যু কামনা নাকি করতে নেই, কিন্তু এই লোকটার জন্য আল্লাহর 30টা দিন সে মৃত্যু কামনা করবে।
এর আগে তাকে শাওনের মুখোমুখি হতে হবে। মনে মনে এসব ভেবে শীতল আর দাঁড়ায় না, হাতের আইসক্রিমটা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হয়। কোনো মতে রিকশায় উঠে ঝরঝর করে কেঁদে ফেলল। তার অশ্রুভর্তি চোখের তারায় ভেসে উঠল প্রিয় বান্ধবীর হাসি মাখা মুখ, ভেসে উঠল কত শত জমানো স্মৃতি। তার জন্য কিয়ারার এই হাল মানবে কিভাবে সে? কিভাবে সইবে এই কঠিন সত্য? ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড়ঝাপটা সামলাতে গিয়ে শীতলের পড়াশোনায় নাজেহাল অবস্থা। আগে পড়াশোনায় মোটামুটি যেমন ছিল, বর্তমানে আরও শোচনীয় অবস্থা। তার উপরে এখন কলেজে আসতেও ইচ্ছে করে না। এলে একাকিত্ব যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। প্রিয় বান্ধবীকে পায় না, মনে জমে থাকা কথাগুলো বলতে পারে না। দুষ্টুমির ছলে কিয়ারাকে হুমকি দিয়ে ক্লাস ফাঁকি দিতে পারে না। তাদের ক্লাসের অন্য বন্ধুরা যখন দল বেঁধে হাসাহাসি মেতে ওঠে, সে শুধু ফেল করে তাকিয়ে দেখে। এক সময় তো ওরা ওইভাবে মেতে থাকতো। ক্লাসে কথা বলার অপরাধে কতবার যে শাস্তি পেয়েছে তার হিসেব নেই। বাড়িতে ভালো কিছু রান্না হলে কিয়ারা তার জন্য নিয়ে আসতো। সেই খাবার সে স্যারের চোখ এড়িয়ে ক্লাসেই শেষ করত। তার কাণ্ডে কিয়ারা হেসে খুন হতো। দুজন মিলে চুরি করে এখানে ওখানে চলে যেত, বাজে ধরে তার পছন্দের ভেলপুরি খেত। যেই হারতো কাচের চুড়ি কিনে দিতে হতো। কিয়ারা কাচের চুড়ি খুব পছন্দ করত। তার নাকি কাচের চুড়ির রিনিঝিনি শব্দে মন ভালো হয়ে যেত। যেদিন থেকে কথাটা জেনেছে, মাঝে মধ্যে ইচ্ছে করে হারতো সে। হারার অজুহাতে অনেক চুড়ি কিনে দিয়েছে তাকে, সুদ্ধের আনা কত জিনিস দিয়েছে। একই রকম ড্রেসও আছে তাদের। ভেবেছিল ঈদের মধ্যে পার্লারে গিয়ে একই রকমভাবে চুল কাটবে, কিন্তু হঠাৎ সব এলোমেলো হয়ে গেল। প্রতিটা মুহূর্তের কথা তার মনে আছে। মনে আছে তাদের ফ্রেন্ডশিপের প্রথম দিনের কথা। শুধু স্মৃতি রেখে আস্ত মানুষটাই হারিয়ে গেছে। তার কথা ভাবতে গেলেই দু চোখ ঝাঁপিয়ে অঝরে জল গাড়াতে থাকে। বুকের ভেতরটা যন্ত্রণায় হাহাকার করে ওঠে। ইচ্ছে করে গালাগাল করে পরক্ষণেই ওকে জড়িয়ে ধরে প্রাণ ভরে কাঁদতে। কিন্তু কোথায় পাবে ওকে? কোথায় হারিয়ে গেল মেয়েটা? সে যতটুকু জানতো, কিয়ারা মনে মনে রুবাবকে পছন্দ করত। আকার ইঙ্গিতে বারবার জিজ্ঞেস করত, রুবাব কবে আসবে, এলে কতদিন থাকবে। বুঝতো প্রিয় বান্ধবীর মনের কথা। তবুও খুব ইচ্ছে ছিল রুবাবের সঙ্গে কিয়ারার কিছু একটা হোক। কিন্তু ঐশ্বর্যের কথা জানার পরে সে আর এগোয়নি। রুবাব অন্য কারোর সাথে জড়িয়ে আছে, জানলে কিয়ারা কষ্ট পাবে ভেবে আগ বাড়িয়ে কিছু বলেওনি। এমনকি এ কারণে কিয়ারাকে বাড়িতে ডাকা কমিয়েও দিয়েছিল। ভেবেছিল সুযোগ বুঝে সব বুঝিয়ে বলবে, কিন্তু সেই সুযোগ হাসার আগেই তো মেয়েটা নিখোঁজ হয়ে গেল। সে এমনভাবে হারালো, জানিয়েও গেল না কোথায় গেল, কেন গেল। তবে সে মন থেকে দোয়া করে একবারের জন্য হলেও যেন কিয়ারার দেখা পায়, কারণ তার কাছে অনেক কিছু জানার বাকি আছে। ব্যথিত মনে এসব ভাবতে ভাবতে শীতল ক্লাস শেষ করে। নিজের হাতে নোট লিখতে গিয়ে আবারও তার কিয়ারার কথা মনে পড়ে। ও থাকলে অনায়াসেই সব লেখা ওর ঘাড়েই চাপিয়ে দেওয়া যেত। একটাবার দেখা হোক, এই সব খাটুনির শোধ অবশ্যই নিবে। কিয়ারাকে বকতে বকতে সে কিছু নোট লিখলো, আর কিছু নোট ফটোকপি করার দরকার। বেশিরভাগই তো চিত্র, যেটা হাতে আঁকা আপাতত সম্ভব নয়। তাই সাথী নামের মেয়েটাকে নিয়ে রাস্তার ওপাশে গেল শীতল। ফটোকপির দোকানের সামনে অনেক ভিড় দেখে সাথী জানালো আজকে থাকুক, কালকে দিলেই হবে। সে বাসে যাতায়াত করে, বাসে গিয়ে ফেরিতে করে নদী পার হয়ে তারপর বাড়ি। বাস মিস হলে মুশকিল হয়ে যাবে। কথাটা বলে সে চলে গেলেও শীতল ভিড় কমার অপেক্ষায় রইল। পাশের দোকান থেকে আইসক্রিম কিনলো। আইসক্রিম খেতে খেতে ছাউনির নিচে এসে দাঁড়াতেই ব্যাগের ভেতর ফোনটা ভাইব্রেট হয়ে ওঠে। ফোন বের করে স্ক্রিনে শুদ্ধ নামটা দেখে ঠোঁটের কোণে এক চিলতি দুষ্ট হাসি ফুটে ওঠে। কল রিসিভ করে গলার স্বর বদলে বলল, মিসেস সোয়াইব স্পিকিং, হু আর ইউ? শীতলের কথা শুনে ওপাশ থেকে শুদ্ধ মুচকি হাসলো। সেও কণ্ঠস্বরে গাম্ভীর্য মিশিয়ে পাল্টা জবাব দিল, মুরি সাইড স্পিকিং। ওহ, তা কাকে চাই আপনার? আপাতত আমার বউটাকে চাচ্ছিলাম। ক্লাস শেষ হয়েছে? কলেজের সামনে ফটোকপির দোকানের সামনে দাঁড়িয়ে আছি। শুদ্ধের কণ্ঠ এবার কিছুটা সতর্ক শোনালো। ওখানে কেন? পাশের চায়ের দোকানে তো বহরে ছেলেদের আড্ডা থাকে। ওখান থেকে সরে দাঁড়া, আমি নিতে আসি। শুদ্ধ আসছে শুনে শীতল ভীষণ খুশি হলো। মিটিমিটি হেসে বলল, থাকলে থাক, আমাকে কিছু বলার সাহস কারোর আছে নাকি? আমি হলাম শাহরিয়ার সায়ান, মানে হবু মেয়ের বোন। আমাকে কিছু বললে আমার ভাইজান খেয়ে নেবে। কথাটা শুনে শুদ্ধ হেসে ফেলল। গায়ে থেকে অ্যাপ্রনটা খুলতে খুলতে বলল, তা তো খাবেই। ডাকাত ভাইয়ের ডাকাত বোন বলে কথা। সাইডে দাঁড়া, এক্ষুনি আসছি।
আসুন। ফোনটা কেটে দিয়ে শীতল গলে যাওয়া আইসক্রিমটা একটা বড় কামড় বসায়। দোকানের দিকে তাকিয়ে দেখলো ভিড় এখনো কমেনি। আজই কেন সবার ফটোকপি করার ধুম পড়লো কে জানে। তবে এখন তার আর তারা নেই, শুদ্ধতা আসছে। কথাটা ভেবে ডানে ঘুরতেই নিজের নাম শুনে বামে ঘুরে তাকালো শীতল। পাশে দাঁড়ানো পুরুষটা স্থির দৃষ্টি ঠিক তার দিকে। তবে উনি আর কি বলেছে শুনতে পায়নি সে। শুনতে পায়নি বুঝে লোকটি পুনরায় বলল। লোকটার কথাটা বলে তার আপাদমস্তক দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে রইল। সূক্ষ্ম নজরে পরখ করলো ফুটফুটে ফুলের মতো সুন্দর মেয়েটাকে। রোদের তাপে ফর্সা গাল দুটো লালচে হয়ে উঠেছে। পরনে কলেজ ড্রেস, মাথায় হিজাব, কাঁধে কলেজ ব্যাগ আর হাতে ধরা আধ খাওয়া আইসক্রিম। এই মেয়েটার জন্য ইয়াসিরের মতো পাষাণ পুরুষটার মন ফেসেছে। বেচারা দেবদাস হয়ে বর্তমানে কোন গর্তে মুখ লুকিয়ে আগে দাপট দেখিয়ে বেড়াতো সেই মাফিয়া কিং বর্তমানে নাকি ভেজা বেড়াল। ভালোবাসা মানুষটাকে কতটা বদলে ফেলে ভাবা যায়। এদিকে শীতলও তার পাশে দাঁড়ানো লোকটাকে চিনতে পারলো। অনেক আগে সে শায়ন ভাইয়ের সঙ্গে একে দেখেছিল। সম্ভবত ভাইয়া রাজনৈতিক দলের কেউ হবে, কিন্তু নামটা কি যেন কনক না রনক। এ দু নকের মধ্যে তো কিছু একটা হবে নিশ্চিত। নামটা পুরোপুরি মনে না পড়লেও সেটা বুঝতে দিল না। এত বড় মানুষকে নাম জিজ্ঞাসা করা অভদ্রতা হয়ে যাবে কিনা। তাছাড়া এই লোক কেন এসেছে তাও তো জানে না, তাই চুপ করেই রইল। পরে আবার ভাবলো কেউ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেওয়া ভদ্রতা, তাই সে সুন্দর করে জবাব দিল। এই তো ভাইয়া, নোটগুলো ফটোকপি করেই চলে যাব। শীতলকে একা পেয়ে কনকে একবার কিছু ভাবলো, কথার ছলে বলে বসলো। ও আচ্ছা শীতল, তোমার ফ্রেন্ড কিয়ারা না কি যেন নাম, ও কই? ওকে তো আর দেখি না, কোনো খোঁজ জানো ওর? কিয়ারার নাম শুনতেই শীতলের মুখের হাসিটুকু নিমিষেই মিলিয়ে গেল। ছোট্ট করে উত্তর দিল। না। বিয়ে হয়ে গেছে নাকি? তাও জানি না। যোগাযোগ হয় না? না। শীতলের বিবর্ণ মুখ দেখে যা বোঝার বুঝে নিল কনক। মনে মনে কিছুটা কুচটিল হাসি দিয়ে সায়নকে এক চোট গালি দিয়ে এবার নিজের মোক্ষম টোপটা ফেলল। সতর্ক দৃষ্টিতে চারপাশটা দেখে গলাস্বর নামিয়ে বলল। আমি জানি ও কোথায়, তবে বিস্তারিত জানতে চাইলে একটু আড়ালে এসো। সব কথা তো আর রাস্তার মাঝখানে বলা যায় না। তাছাড়া আমি যা বলবো এগুলো বেশ গোপনীয় ব্যাপার। আশা করি কথাগুলো তোমার আর আমার মধ্যে থাকবে। কথাটা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকালো। কৌতূহলী হয়ে কনকের পিছু পিছু কিছুটা আড়ালে গিয়ে দাঁড়ায়। কনক কি থেকে কিয়ারা কিভাবে কিডন্যাপ হয়েছিল, তারপর সুইসাইড করে মৃত্যুর ঘটনা সবই খুলে বলল। বাদ গেল না বুড়াকের করা শারীরিক মানসিক নির্যাতনের কথা। তবে যা সত্য তার সঙ্গে আরেকটু ঝাল মশলা যোগ করতেও ভুলল না সে। সব শুনে শীতলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাঘহারা হয়ে তাকিয়ে রইল। থরথর করে কাঁপতে লাগলো সে। পর মুহূর্তে ওর মনে হলো এ লোক মিথ্যে বলতেও পারে, তাকে বোকা বানাতে অন্য চাল হতে পারে। কথাটা ভেবে সে রাস্তার দিকে তাকায়। মনে পড়ে গেল এর আগে সে কিডন্যাপ হয়েছিল, কিন্তু এখন রাস্তায় অনেক মানুষ। আর যাই হোক, এ লোকটা কিডন্যাপ করতে পারবে না। তবে যা যা শুনলো জবাবে কিছু বলার ভাষা খুঁজে পেল না। তার পাশে একটা হিজল ফুলের গাছ, গাছটা ধরে নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তাকে চুপ থাকতে দেখে কনক বুঝলো তীরটা জায়গা মতো গেঁথেছে। তাই আর একটু খোঁচাতে পুনরায় জানালো কিয়ারার এই পরিণতির কথা শুদ্ধ আর সায়ন আগে থেকেই জানতো, কিন্তু তারা ইচ্ছে করে তাকে জানায়নি। এটা তারা অন্যায় করেছে, অন্তত মৃত মুখ দেখার সুযোগ করে দিত, তাও করেনি। এখন দেয়ালে কপাল ঠুকলেও লাভ হবে না। শীতল মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। তখন কনক গলা খাকারি দিয়ে জোর দিয়ে বলল সে একটু মিথ্যে বলছে না। তার কথা বিশ্বাস না হলে যেন বাড়ি গিয়ে সরাসরি সায়নকে জিজ্ঞাসা করে। সায়ন নিশ্চয়ই তাকে মিথ্যে বলবে না। কথাটা শুনে শীতল যেন বাকহারা হয়ে গেল। যদি এটা সত্যি হয় তবে ইয়াসির নামক ছেলেটাকে সে আগে যতটুকু ঘৃণা করত, এখন তার চেয়েও 10 গুণ বেশি ঘৃণা করবে। বড়মা বলেন কারো মৃত্যু কামনা করতে নেই, খারাপ কামনা করতে নেই, কিন্তু এই লোকটার জন্য সে আল্লাহর কাছে দিনরাত মৃত্যু প্রার্থনা করবে। তবে তার আগে শাওনের থেকে সব সত্য জানা প্রয়োজন। সে জানে পৃথিবী উল্টে যাবে, তবুও তার শাওন ভাই তাকে মিথ্যে বলবে না। বাইরের লোক যা বলার বলুক, সে সব শুনবে তার ভাইয়ের থেকে। কনক হয়তো আরো কিছু বলতো, কিন্তু শীতল আর এক মুহূর্ত দাঁড়ালো না। হাতে রাত খাওয়া আইসক্রিমটা ছুঁড়ে ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কনকের কথার তালে ভুলে গেল শুদ্ধ তাকে নিতে আসছে। সে ঝাপসা চোখে রাস্তা পার হয়ে কোনো মতে রিক্সা ডেকে উঠে বসে।
এতক্ষণ ধরে চোখের পানি আটকে রাখলেও নিজেকে আর সামলাতে পারল না। দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। প্রিয় বান্ধবীর মুখ আর জমানো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল। কিয়ারার করুণ দশা সে মানবে কিভাবে? এই কঠিন সত্য আজীবন তার বুকের ভেতর কাটার মতো বিঁধে থাকবে। কাঁদতে কাঁদতে সে দোয়া করতে লাগলো এসব যেন মিথ্যে হয়, ভয়াবহ দুঃস্বপ্ন হয়। কিয়ারার সঙ্গে দেখা না হোক, তবুও যেন পৃথিবীর কোথাও না কোথাও বেঁচে থাকে, ভালো থাকে। এদিকে তাকে এভাবে কাঁদতে দেখে মধ্যবয়সী রিকশাওয়ালা আর চোখে তাকাচ্ছেন। প্রেমিকের সঙ্গে ঝগড়া হয়েছে ভেবে কিছু জিজ্ঞাসা করলেন না, তবে মুখ কুঁচকে ফেললেন। এ কাছ থেকে প্রতিদিন কত কিছুরই না সাক্ষী হন। উঠ তুলে কেউ কেউ এমন কাজ করে যে ইচ্ছে করে লাথি মেরে রিক্সা থেকে ফেলে দিতে, কিন্তু চাইলেও তো কি সম্ভব হয়? তাছাড়া বড়লোকদের সন্তানরা যা করে সব ঠিক, এসব ভেবে উনি ধীর গতিতে রিক্সা টানছে। হঠাৎ একটা কালো বাইক হাতের ইশারায় ওনাকে থামাতে বলে। রিক্সা থেমে যাওয়ায় শীতল দেখলো শুদ্ধ বাইকে বসা। তাকে দেখে দ্রুত চোখ মুছে নেয় শীতল, কিন্তু তাতেও লাভ হলো না। ততক্ষণে ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। শুধু রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে শীতলের দিকে তাকায়, বলল, নেমে আয়। বিনা বাক্যে শীতল নামলো। কিছু বলার আগে বাইকের পেছনে বসে, কাঁধে হাত রেখে পিঠে কপাল ঠেকিয়ে চুপ করে বসে রইল। মাথা ব্যথা করছে নাকি জিজ্ঞাসা করলে না বোধক মাথা নাড়ায়। শুধু বাইকে স্টার্ট করে বাড়ির পথে না গিয়ে উল্টো পথ ধরে। এখন বাড়ি গেলে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে, আর শুদ্ধ নিজেও ওর কান্নার কারণ না জানা পর্যন্ত শান্তি পাবে না। কিছুক্ষণ আগেও কথা হলো, এর মধ্যেই কি এমন হলো যে কাঁদতে হবে? এমনিতে বাড়িতে চঞ্চল যত রকম দুষ্ট বুদ্ধি সব তার উপরই প্রয়োগ করে। অহেতুক হলেও তাকেই বেশি জ্বালায়, তাকেই বকায়। যদিও আগের তুলনায় তার দুষ্টুমি অনেক কমেছে। এখন আগের মতো ধাপে ধাপে দুষ্টুমি না করলেও সুযোগ পেলে ছাড়ে না। কিন্তু বাড়ির বাইরে সাধারণত এমন আচরণ করে না। অযথা কান্নাকাটি করার মেয়ে তো সে না। তাহলে এটুকু সময়ের মধ্যে কি এমন হলো? এখন তো সরাসরি কিছু জিজ্ঞেস করলেও বলবে না। ওর পেট থেকে কথা বের করতে হলে অহেতুক ঝগড়া করতে হবে। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে নিজেই সব উগরে দেবে। কিন্তু ঝগড়া শুরু করার আগেই শুদ্ধ অনুভব করলো তার পিঠে শার্ট ভিজে যাচ্ছে। এবার তার সত্যিই খটকা লাগলো। কণ্ঠস্বর নরম করে বলল, কষ্টের পরিমাণ কি অনেক বেশি? আমাকে একটু ভাগ দেওয়া যাবে? শীতল কোনো জবাব দিল না। শুদ্ধ আবার বলল, কেউ চাইলে তার সবটুকু কষ্ট আমার কাছে আমানত রাখতে পারে। কবুল বলার সময় তো কষ্টের ভাগ নেওয়ার ওয়াদাও করেছিলাম। এবারও নিস্তব্ধতা। তবে পিঠের শার্ট আঁকড়ে ধরেছে দেখে শুদ্ধ বলল, চোখের জলের সাথে নাকের জল মিশিয়ে খিচুড়ি বানিয়ে আমার শার্টটা নষ্ট না করলে কি নয়? বেচারা শার্ট, ও তো কারো ক্ষতি করেনি। এবারও কোনো সারা শব্দ না পেয়ে শুধু বাইকের আয়নায় তাকায়। দেখে শীতল পিঠে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদছে। অথচ অদ্ভুত কারণে বুক পুড়ছে তার। এত যত্নে আগলে রেখে অন্যের কথায় কাঁদলে সহ্য হয়? কান্নার কারণও তো অজানা। তাই আবারও বলল, বাইক থামাবো? থামাই। পিঠের বদলে আমার বুকে মুখ লুকিয়ে কাঁদলে হয়তো শান্তি পাবে। লোকে বলে স্বামীর বুকে শান্তি থাকে। সে শান্তি স্ত্রীর সব কষ্ট ভোলার মহৌষধ হয়ে কাজ করে। বিশেষ না হলে নিজেই পরীক্ষা করে দেখ। শীতল ঢোক গিলল। নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু বুকের মধ্যে একদোলা কষ্ট চাপ ধরে আছে। সে এটাও বুঝলো তার কান্না শুদ্ধের পছন্দ হচ্ছে না। তাই কান্না জড়িত কণ্ঠে অস্পষ্ট সুরে মুখ খুলল, জেনে বুঝে কখনো কারো খারাপ চাইনি। নিজের অবাধ্যতা, চাঞ্চলতা শুধু আপনজনদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, যাতে অন্যরা বিরক্ত না হয়। আমি আমার কাছের মানুষগুলোকে বড্ড ভালোবাসি শুদ্ধ ভাই। তাদের সামান্য কষ্ট আমাকে ভেঙে চুরমার করে দেয়। অথচ আজ জানলাম আমরাই অজান্তে আমারই কারণে আমারে প্রিয় কেউ পৃথিবী থেকে হারিয়ে গেছে। এই অপরাধ বোধ আমি কিভাবে সইব? নিজেকে কিভাবে ক্ষমা করব আমি? কথাটা শুনে শুদ্ধ হঠাৎই বাইককে ব্রেক কষে। বাইক থামিয়ে ঘাড় ঘুরিয়ে অবাক দৃষ্টিতে তাকায় শীতলের দিকে। ওর কান্নার ধরন আর কথা শুনে বুঝতে বাকি রইল না যে সব শীতল জেনে গেছে। তবে এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে কথা বাড়ানো যুক্তিযুক্ত মনে হলো না তার কাছে। যা বলার সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। কথাটা ভেবে সে পুনরায় বাইকে স্টার্ট দিয়ে সোজা চলে গেল একটা শপিং মলে। সেখান থেকে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে শীতলকে নিয়ে গেল এক অভিজাত রেস্টুরেন্টে। তবে রেস্টুরেন্টে খাওয়ার মতো মানসিকতা শীতলের নেই। তাই ঢুকতে না চাইলেও শুদ্ধ এক প্রকার জোর করেই নিয়ে গেল। ওয়াশরুম দেখিয়ে বলল চোখ মুখে ভালো করে পানি দিতে। সেই সাথে হাতে ধরিয়ে দিল মাত্র কেনা নতুন ড্রেস। শীতল শুদ্ধের মুখখানায় তাকিয়ে কি যেন ভাবলো, তবে বাধ্য মেয়ের মতো ড্রেস বদলে মুখ ধুয়ে এসে টেবিলে বসলো। তখনই খাবার চলে এলো।
শুদ্ধ ওর প্লেটে খাবার বেড়ে দিয়ে খেতে ইশারা করে, নিজেও খাবার তুলে নেয়। শীতল মুখে এক লোকমা খাবার দিলেও নির্লিপ্তভাবে বসে রইল। ওর নিশ্চুপ ভাব দেখে শুদ্ধ ধীর স্থির কণ্ঠে বলল, আমরা মানুষরা রক্তে মাংসে গড়া মানুষ হলেও সবার জীবনের গল্প আলাদা। আমরা কেউই নিজের জীবন বা নিয়তিকে মনের মতো করে সাজাতে পারি না। যদি নিয়তি আমাদের হাতের মুঠোয় থাকতো, তবে বিশ্বাস কর, পৃথিবীর কেউই দুঃখ নামক শব্দটা নিজের ঝুলিতে রাখত না। কিয়ারার সঙ্গে যা হয়েছে সেটাও নিয়তি। আমরা কেউই কারো ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখি না, সেই ইখতিয়ারও আমাদের নেই।